আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আমাদের গত 2 দিনে 12টা মাখরাজ পর্যন্ত আলোচনা হয়েছে। তো যদি পিছনের থেকে একবার মাখরাজ সম্পর্কে বলি, মাখরাজ এর শাব্দিক অর্থ হলো বের হওয়ার স্থান, অর্থাৎ এখানে মাখরাজের দ্বারা বোঝানো হয়েছে হরফের উচ্চারণের স্থানকে। হরফ যে জায়গার থেকে বের হয় তাকেই মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। আর 17টি মাখরাজকে 5 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ 17টি মাখরাজ মুখের 5টা জায়গার উপর নির্ভরশীল। প্রথমে হলো হলক বা কণ্ঠনালী, 2 নম্বরে আল লিসান বা জিহ্বা, আর 3 নম্বর আশ-শাফাতাইন 2 ঠোঁট, 4 নম্বর আল খাইশুম নাকের বাসি, আর আরেকটা হলো আল জাউফ মুখের খালি জায়গা। তো হলকের থেকে 3টি মাখরাজ ধারাবাহিকতার সাথে একেবারে নিচের থেকে আস্তে আস্তে মাখরাজটা নিচের থেকে আস্তে আস্তে উপরের দিকে যাবে। 1 নম্বর মাখরাজ হলকের শুরু থেকে হামজা হা। তো হামজা হা এর মাখরাজটা আমাদের জন্য পরিচিত। 2 নম্বর আইন হা, হলকের মধ্যখান থেকে আইন হা। 3 নম্বর হলকের বা কণ্ঠনালীর শেষ থেকে উচ্চারিত হয় গইন খ। 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। তো জিহ্বার গোড়ার ক্ষেত্রে আমাদের গতকালকে যেটা আলোচনা হয়েছে যে জিহ্বার গোড়ার এখানে কিনারা বলতে আসলে শুধু জিহ্বার গোড়ার মাঝে সীমাবদ্ধ না, বাস্তবায়নের ক্ষেত্রে পুরা জিহ্বার কিনারা বলাই চলে, শুধুমাত্র জিহ্বার সামনের কিছু অংশ বাদ। তো দদ উচ্চারণ করার ক্ষেত্রে আমরা 3 ভাবে করতে পারি। জিহ্বার ডান কিনারা বা বাম কিনারা বা একসাথে উভয় কিনারা ব্যবহার করতে পারি। আর উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বলতে, মারির দাঁত বলতে ডান দিকে উপরের 5টা দাঁত, বাম দিকে উপরের 5টা দাঁত। এটা হলো যাদের কিনা আক্কেল দাঁত আছে, আর যাদের নেই তাদের জন্য 4টি করে। 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় লাম। তো এখানে 2 দাঁত বলার দরকার নেই, উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া 2 দাঁত, 2 শব্দটা আমরা বাদ দিব। 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় নুন। 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় র। 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের
দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা। আর 12 নম্বর বা এখানে 13 নম্বর লেখা আছে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া গ দাল সা। তো এই পর্যন্ত আমাদের যে মাখরাজগুলি ছিল একেবারেই নিচের থেকে আস্তে আস্তে সামনের দিকে আসতেছে ধারাবাহিকতার সাথে। যদি আমরা এই সিরিয়ালটা মনে রাখতে পারি তাহলে আমাদের মাখরাজ আসলে মাখরাজ যদিও আমি আপনাদেরকে বলি যে মুখস্থ করার জন্য, আসলে মাখরাজটা যদি আমার উচ্চারণটা হরফের উচ্চারণটা ঠিক হয় তাহলে আমার মাখরাজ কোথায় কি এটা জানার দরকার নেই, এটা না জানলেও আমার সমস্যা নেই। কারণ আমাদের মাখরাজের প্রয়োজনটা হলো এই উচ্চারণটাকে ঠিক করার জন্য। উচ্চারণটা ঠিক হইলে মাখরাজের দরকার নেই, মাখরাজ না জানলেও চলবে। তবে এইটা মুখস্থ করার দরকার প্রয়োজন এইটা যে আমি যদি অন্য কাউকে শিখাইতে যাই ওই ক্ষেত্রে তাকে তো বুঝাইতে হবে। তো বুঝানোর জন্য যদি এইভাবে আমার মুখস্থ থাকে তাহলে তাকে সহজ একটা ভাষায় বলা সম্ভব হবে, বুঝানো সম্ভব হবে। আর যেমন ধরেন আমরা বাংলায় কথা বলি, তো বাংলায়ও তো প্রত্যেকটা বর্ণের উচ্চারণের মাখরাজ আছে বা উচ্চারণটা যে জায়গার থেকে বের হয় এমন জায়গা আছে। এইটা কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না, অনেকেই আমাদের এই সম্পর্কে ধারণা নেই। তারপরেও দেখা যায় আমরা মোটামুটি ভাবে যদি আমাদেরকে বলা হয় একটু শুদ্ধভাবে শোনানো হয় তাহলে আমরা ওইটা সহজেই অনুকরণ করতে পারি, এটা আমাদের জন্য বেশি কষ্টকর হয় না। কারণ বাংলার শুনে বলে মোটামুটি আমরা অভ্যস্ত, আর এটা যেহেতু আমাদের মাতৃভাষা তো আমাদের জিহ্বাটাও ওইভাবে ওর জন্য প্রস্তুত ওই ধরনের উচ্চারণের জন্য। কিন্তু আরবির ক্ষেত্রে বিষয়টা ভিন্ন, এটা যেহেতু আমাদের মাতৃভাষা না বা আমাদের মুখের ভিতরের যে কাঠামোটা এইটা এই ধরনের উচ্চারণের জন্য প্রস্তুত না, এটাকে প্রস্তুত করে নিতে হবে। তো এই জন্য মাখরাজগুলো আমাদের যতদিন পর্যন্ত না কিনা হরফটা কোন জায়গার থেকে উচ্চারিত হয় এটা ঠিকভাবে জানতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের ওইভাবে ওই উচ্চারণটা করাও সম্ভব হবে না। যেমন ধরেন 7 নাম্বার মাখরাজে ছিল জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির সঙ্গে লাগাই উচ্চারিত হয় বদ। এই বদ এমন একটা উচ্চারণ, এইটাকে যদি প্রাথমিক অবস্থায় কাউকে শোনানো হয় একজন বাংলা ভাষাভাষী, যদি বদ বদ জবর ব বজ্রের দুই বদ পেশ দু, যদি শুধুমাত্র উচ্চারণটা শোনানোর মাধ্যমে তাকে বলা হয় যে আপনি এইটার অনুকরণ করেন তাহলে তার জন্য এটা খুবই কঠিন হবে, এক প্রকার অসম্ভব বলাই চলে। যতক্ষণ পর্যন্ত না তাকে এইটার উচ্চারণ কৌশলটা বলা হবে ততক্ষণ পর্যন্ত। বলার পরেও দেখা যায় আমাদের ওইখানে ওই জায়গাটার ব্যবহার করতে আমাদের অনেক লম্বা একটা সময় লাগে। আর যদি জানা না থাকে তাহলে তো এই সময়টা আরো অনেক দীর্ঘ হবে। তো মাখরাজটা আমাদের এই যেভাবে এখানে দেওয়া আছে লেখা আছে এইভাবে মুখস্থ করতে না পারলেও যে হরফগুলার ক্ষেত্রে আমাদের ঠিক জায়গা মতো যাইতেছে না, যেমন ধরেন দদের কথাই ধরা যাক, তো দদ উচ্চারণ করতে গেলে আমাদের ঠিকঠাক মতো হয় না, তো দদের মাখরাজটা আমাদের মনে রাখার দরকার। আর যেমন কিনা লাম লা লাম নুন, তারপর এখানে আবার এই 11 নম্বর মাখরাজে ত দাল তা, এই মাখরাজ গুলা আমাদের জন্য পরিচিত, একেবারেই পরিচিত অভ্যস্ত আমরা এইভাবে বলেও। এই হরফের মাখরাজ গুলা যদি আমার মনে না থাকে তাহলে সমস্যা নেই, এখানে আমাদের সাধারণত ভুল হবে না। তারপর মনে করেন শিন, শিন জবর শা, তারপর সামনে আছে বা মিম, তো এই সমস্ত হরফ যে জায়গা থেকে উচ্চারিত হয় ওই জায়গাটা এক তো হলো আমাদের পরিচিত, তারপর আবার আমরা ওই জায়গাটা ব্যবহার করে অভ্যস্ত। তো এই হরফের মাখরাজগুলো যদি আমার মনে না থাকে তাহলে সমস্যা নেই, কিন্তু যে সমস্ত হরফের উচ্চারণটা আমার ঠিক মতো হয় না ওই সমস্ত হরফের মাখরাজটা অবশ্যই আমার মতো হবে। তো গতকালকে আমরা 12 নম্বর মাখরাজ পর্যন্ত পড়ছি, তো 12 নম্বর মাখরাজটা জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। তো এই এই পর্যন্ত যে আমরা আসলাম কিন্তু ঠিকঠাক মতো ধারাবাহিকতা ঠিক আছে, একেবারে নিচের থেকে আস্তে 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 সামনের দিকে আসতে আসতে আমরা
সামনের উপরের দুই দাঁতের আগা পর্যন্ত আসলাম। এরপর হলো 13 নাম্বার মাখরাজ, যেটা কিনা এখানে 12 নাম্বার লিখে দেওয়া আছে। এইটার কারণ হলো গতকাল কি একবার বলছি, সাধারণত বইয়ের মাঝে এই 13 নাম্বারটাকে 13 নাম্বারেই রাখা হয়, 12 নাম্বারটাকে 12 নাম্বারেই রাখা হয়, উপরে রাখা হয়। 12 নাম্বারটা উপরে, 13 নাম্বারটা নিচে। তো এই যে আমরা যেহেতু একটা মাখরাজ পড়ার ক্ষেত্রে একটা ধারাবাহিকতা দেখাইতে চাইতেছি, যে মাখরাজ গুলা নিচের থেকে আস্তে 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 উপরের দিকে আসে। তো ওই ওই যে এর জন্যই যদি আমরা 13 নাম্বারটাকে নিচে বলি, 12 নাম্বারটাকে উপরে বলি, তাহলে এই ধারাবাহিকতাটা একটু উলট পালট হয়। তো ধারাবাহিকতাটা সহজে মনে রাখার স্বার্থে 13 নাম্বারকে উপরে নেওয়া হয়েছে, 12 নাম্বারকে এখানে নিচে নেওয়া আছে। তো যাই হোক, 12 নাম্বার মাখরাজ, 13 নাম্বার মাখরাজ ছিল যে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। তো আগা পর্যন্ত আসছি, এরপর আমরা নিচের দিকে নামবো। তো 12 নাম্বার মাখরাজটা কি? জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় সদ সিন জা। সদ সিন জা বা জা সিন সদ। তো এই মাখরাজের ক্ষেত্রে একটু মনে রাখার বিষয় হলো, এখানে মাখরাজটা যেভাবে বলা আছে যে জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাই উচ্চারিত হয়। তো এইখানে দাঁতের দুইটা অংশের কথা উল্লেখ করা আছে এখানে, দুই দাঁতের পেট ও আগা। তো এই মাখরাজ থেকে তিনটা হরফ জা সিন সদ। তো এইখানে সিনের সাথে সদ এবং জা সিন এই দুই ভাগের মাঝে একটু পার্থক্য আছে। জাটা একটু আলাদা, ওই সদটা একটু আলাদা জা আর সিন থেকে। জা আর সিন উচ্চারণ ক্ষেত্রে একই রকম, কিন্তু সদটার ক্ষেত্রে একটু আলাদা। তো সদ যখন আমরা উচ্চারণ করব তখন জিহ্বার আগাটা সামনের নিচের দুই দাঁতের আগার সাথে লাগাবো। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের হুবহু একেবারে আগার সাথেই লাগবে। যেমন এইটাকে যদি নিচের দাঁত ধরি, তাহলে আমার জিহ্বাটা এই অংশের সাথে লাগবে। জিহ্বাটা একেবারেই সামনের নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগবে যখন আমরা সদ উচ্চারণ করব। স সদ সদ স সি সু যদি জবর জেড পেশ দিয়ে উচ্চারণ করি। আর যখন আমরা জা বা সিন উচ্চারণ করব, ওই দুইটার উচ্চারণের ক্ষেত্রে জিহ্বার আগাটা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে না, বরং আগার নিচের অংশে, আগার নিচের অংশে এই 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 দিকের এই অংশটায় লাগবে। এইটা হলো জা আর সিনের ক্ষেত্রে। আর সদের ক্ষেত্রে জিহ্বার আগাটা সামনের নিচের দুই দাঁতের আগার সাথে লাগবে। এই একটা বিষয়। আর একটা বিষয় হলো, সদ যখন আমরা উচ্চারণ করব তখন উপরের দাঁত যেন নিচের দাঁতের সাথে না লাগে। উপরের পাটির দাঁত যেন নিচের পাটির দাঁতের সাথে না লাগে। তাহলে সমস্যা যেটা হবে, যেহেতু সদ উচ্চারণের সময় জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে রাখতে হয়, তো জিহ্বার আগাটা নিচের দাঁতের আগার সাথে থাকে। তারপর আবার যদি উপরের দাঁতটা নিচের দাঁতের সাথে লাগাই, তাহলে জিহ্বার আগাটা উপরের দাঁতের সাথে লাগার সম্ভাবনা আছে। উপরের দাঁতকে যদি স্পর্শ করে, ওই ক্ষেত্রে উচ্চারণটা ঠিক থাকবে না, উচ্চারণটা একটু বিকৃত হবে আর কি। তো এই জন্য যখন আমরা সদ উচ্চারণ করব তখন উপরের দাঁতগুলাকে নিচের দাঁতের সাথে লাগাবো না, নিচের দাঁতের থেকে একটু ফাঁকা রাখবো, সামান্য একটু, এতটুকু ফাঁকা রাখবো যাতে করে কিনা জিহ্বার আগাটা সামনের উপরের দাঁতের সাথে না লাগে। আর জা আর সিন যখন আমরা উচ্চারণ করব তখন উপরের দাঁত নিচের দাঁতের সাথে যদি লাগে তাহলে কোনো সমস্যা নেই। উপরের দাঁতকে নিচের দাঁতের সাথে লাগাইলে কোনো সমস্যা হবে না, কারণ এই ক্ষেত্রে জা আর সিনের ক্ষেত্রে জিহ্বার আগাটা সামনের নিচে দুই দাঁতের আগার সাথে থাকে না, বরং আগার একটু নিচের অংশে থাকে, আগার থেকে একটু নিচের অংশে থাকে। তো জার উচ্চারণটা এইভাবে হয় জা জি জু। সিনের উচ্চারণটা সা সি সু। সা
সি সু, আর সদ সিন জা, এই যে মাখরাজটার কথা বলা হইলো, এই যে 12 নাম্বার মাখরাজ, এই 12 নাম্বার মাখরাজটা যদিও বেশি কঠিন না, কিন্তু আমাদের জন্য নতুন। কারণ আমাদের বাংলার কোনো প্রকার উচ্চারণের জন্য জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের সাথে লাগানোর প্রয়োজন হয় না। তো যেহেতু জায়গাটা আমাদের জন্য নতুন, এই জন্য এই হরফগুলো উচ্চারণের সময়ও মাখরাজের দিকে খেয়াল দিতে হবে। কারণ এর কাছাকাছি উচ্চারণ আমাদের বাংলায় আছে, যেমনটা কিনা চ, স, ছ, এবং মনে করেন যার ক্ষেত্রে ঝ, তারপর বর্গীয় জ ইত্যাদি। তো অনেক সময় দেখা যায় যে বিশেষ করে সদ, সিন, জা এই তিনটা হরফ উচ্চারণ করতে গেলে আমাদের যে মুখের ভিতরের যে অংশটার ব্যবহার হয় ওইটা হলো জিহ্বার অগ্রভাগ তার বরাবর উপরের তালুর সাথে লাগে, যেটা কিনা আমাদের বাংলার চ, ছ এই বর্ণগুলো উচ্চারণ করার জন্য যে জায়গাটার ব্যবহার হয়, সদ, সিন, জা উচ্চারণ করার সময় আমাদের ওই জায়গাটা ব্যবহার হইতে চায়। তো এই জন্য আমরা এই তিনটা হরফের ক্ষেত্রে খেয়াল রাখবো যেন ওই জায়গাটার ব্যবহার না হয়, জিহ্বার আগাটা যেন সামনের নিচের দাঁতের সাথে লাগে। তো সদের ক্ষেত্রে জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সাথে লাগবে, আর উপরের দাঁত নিচের দাঁতের সাথে লাগবে না। সিন এবং জার ক্ষেত্রে জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট পেট বরাবর অংশে লাগবে, এই এইখানে যেটা দেখানো আছে এইভাবে। তবে গোড়ার দিকে যেন না যায় জিহ্বার আগাটা। আর সদ, সিন, যা বলার সময় উপরের দাঁতকে নিচের দাঁতের সাথে লাগাইলে কোনো সমস্যা নেই, উপরের দাঁত নিচের দাঁতের সাথে লাগবে যা এবং সিনের ক্ষেত্রে। আর সদের ক্ষেত্রে উপরের দাঁত নিচের দাঁতের সাথে লাগানো যাবে না। এরপর হলো আমাদের 14 নাম্বার মাখরাজ। তো এই 14 নাম্বার মাখরাজ থেকে এসে আমরা যে মাখরাজটাকে 5 ভাগে বিভক্ত করছি, অর্থাৎ 17টা মাখরাজ 5টা জায়গার উপর নির্ভরশীল। তো এর মাঝে প্রথম দুইটা ছিল হলক অর্থাৎ কণ্ঠনালী, দ্বিতীয়ত আল লিসান জিহ্বা। তো এই দুইটার মাখরাজ শেষ। হলকের মাখরাজ ছিল 3টি আর লিসানের মাখরাজ ছিল 10টি। তো মোট 10 আর 3 13টি মাখরাজ শেষ। 14 নম্বরের এবং 15 নাম্বার এই দুইটা মাখরাজ হলো ঠোঁটের মাখরাজ। তো 3 নম্বরে ছিল আশরাফাতাইন, দুই ঠোঁট। তো দুই ঠোঁটের ব্যবহারের মাধ্যমে এই দুইটা মাখরাজ হয়। তো 14 নম্বর মাখরাজটা হলো নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়ে উচ্চারিত হয় ফা। নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় ফা। তো ফার মাখরাজটাও আমাদের জন্য নতুন, অর্থাৎ আমাদের বাংলার জন্য নতুন, বাংলার ক্ষেত্রে এইটা নেই। যারা আমরা একেবারে প্রাথমিক পর্যায়ে, তো আমাদের জন্য এইটা অপরিচিত একটা মাখরাজ। কারণ বাংলার কোনো উচ্চারণের ক্ষেত্রে এইভাবে জিভ ঠোঁটটাকে ব্যবহার করার প্রয়োজন হয় না। সামনের উপরের দুই দাঁতের আগা নিচের ঠোঁটের পেটের সাথে লাগানোর প্রয়োজন হয় না। তবে এই মাখরাজটা, এই হরফটা মাখরাজ থেকে উচ্চারণ করা আমাদের জন্য বেশি কঠিন না। কারণ হলো এই মাখরাজটা দৃষ্টিগোচর হয়, দেখা যায়, বা এটার স্পর্শটাও সহজে অনুভব করা যায়, সমস্যা হয় না। 14 নাম্বার মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় ফা, ফি, ফু বা ফা, এই হরফটা। তো এখানে একটা বিষয়, এতটুকু বিষয় যদি মনে রাখতে পারি যে এখানে যে নিচের ঠোঁটের পেটের কথা বলা হলো, তো ঠোঁটের ভিতরের অংশ অর্থাৎ ভিজা অংশ, স্বাভাবিকভাবে আমরা যদি মুখ বন্ধ রাখি, ঠোঁট বন্ধ রাখি, ঠোঁট বন্ধ রাখলে যে অংশটা বাহির থেকে দেখা যায় না, যে অংশটা বাহির থেকে দেখা যায় না, ঠোঁটের ওই অংশটাকে সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাবো, অর্থাৎ ঠোঁটের ভিজা অংশ লাগবে। তো এখান থেকে উচ্চারিত হবে ফা। আর ফার উচ্চারণটা এমন হয় ফা, ফি, ফু। তো আমরা জবরজের পেশ পড়লে এটার উচ্চারণ তখন আমরা প্র্যাকটিস করব ইনশাল্লাহ। তো ঠোঁটের দ্বিতীয় মাখরাজ অর্থাৎ 15 নম্বর মাখরাজ হলো
দুই ঠোঁটের মাঝখান হইতে উচ্চারিত হয় বা, ওয়াও এবং মিম, বা, ওয়াও এবং মিম। তো এই মাখরাজটা বিশেষ করে বা এবং মিম এই দুইটার উচ্চারণ যেভাবে হয়, তো ওইভাবে আমরা বাংলাতেও অনেক উচ্চারণ করে অভ্যস্ত। তো বাংলায় আমাদের যে ব আছে, তো বর উচ্চারণটা এই একেবারেই আরবির বার মতো, তো সমস্যা নেই এখানে আমাদের। আর মিমের উচ্চারণটা বাংলার মর মতো, আর বার উচ্চারণটা বাংলার বর মতো। তবে এখানে যেহেতু তিনটা হরফ, বা আর মিমকে আমরা বাংলার সাথে মিলাইতে পারি, কিন্তু ওয়াওটাকে বাংলার সাথে মিলানো যায় না, কারণ এইটার মাঝে একটু স্বতন্ত্রতা আছে। তো 15 নাম্বার মাখরাজ দুই ঠোঁটের মাঝখান হইতে উচ্চারিত হয়, বা এখানে এইভাবে বলা যায় দুই ঠোঁট হইতে উচ্চারিত হয়। 15 নাম্বার মাখরাজ দুই ঠোঁট হইতে উচ্চারিত হয়, বা, ওয়াও, মিম। তো বা যখন আমরা উচ্চারণ করব তখন ঠোঁট স্বাভাবিকভাবে উপরের ঠোঁটটা নিচের ঠোঁটের সাথে যেমন ভাবে লাগে ওইভাবেই চাপ দিয়ে উচ্চারণ করব। বা, বা হরকত দিলে, জবরজের পেশ দিলে বা, বি, বু। আর মিম যখন উচ্চারণ করব তখন দুই ঠোঁট স্বাভাবিক রাখলে যেমন থাকে এর চাইতে একটু ভিতরের দিকে ঠোঁটটাকে টান দেব। ঠোঁটটাকে একটু ভিতরের দিকে নিয়ে ঠোঁটের যে শুকনো অংশটা আছে, যেটা কিনা স্বাভাবিক অবস্থায় ঠোঁট বন্ধ করলে বাহির থেকে দেখা যায়, হালকা দেখা যায়, তো মিম উচ্চারণ করার ক্ষেত্রে ওই জায়গাটা উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁটের ওই জায়গাটা স্পর্শ করে উচ্চারণ করব, মিম বা মা, মি, মু। আর ওয়াও উচ্চারণের ক্ষেত্রে দুই ঠোঁট গোল করে উচ্চারণ করতে হয়, দুই ঠোঁটটাকে একেবারেই গোল করতে হয়, গোল করে ওয়াও, ওয়াও। আর ওয়াও এর উচ্চারণটা এমন হয় ওয়া, উই, উ, ওয়া, উই, উ। তো 15 নাম্বার মাখরাজ যদিও একই মাখরাজে তিনটা হরফ, কিন্তু আর মাখরাজ বর্ণনা করার ক্ষেত্রেও একইভাবে বর্ণনা করা হয়, কিন্তু তারপরে একটু পার্থক্য আছে। তো পার্থক্যটা হলো বা উচ্চারণের সময় ঠোঁটের ভিজা জায়গা, অর্থাৎ স্বাভাবিকভাবে ঠোঁট আমরা যেভাবে লাগাই তো ওই অংশটার ব্যবহার হয়। মিমের ক্ষেত্রে ঠোঁটের শুকনা জায়গা, এবং ওয়া উচ্চারণ করার ক্ষেত্রে দুই ঠোঁট গোল করে ওয়া উচ্চারণ করতে হয়। তো এই গেল আমাদের 15 নাম্বার মাখরাজ। এরপর 16 নাম্বার মাখরাজ। 16 নাম্বার মাখরাজ হলো মুখের খালি জায়গা থেকে মাদের হরফ উচ্চারিত হয়। তা আমরা হয়তো মাদের হরফ চিনি না, তো মাদের হরফের আলোচনা আমাদের সামনে আসবে। মাদের হরফ বলতে অর্থাৎ আরবিতে কিছু কিছু উচ্চারণ আছে, কখনো কখনো উচ্চারণকে একটু টান দিতে হয়, যেমন বা, বি, বু, একটু টান দিয়ে পড়তে হয়, যেমনটা কিনা আমাদের বাংলার দীর্ঘিকার বা দীর্ঘকার, এই কারের ব্যবহার যখন করা হয় তখন যেভাবে আমাদের একটু টান দিয়ে পড়তে হয়, একটু লম্বা করতে হয় আওয়াজটাকে, তো ওই রকম এটাকে আরবিতে মাদ বলা হয়। তো এই মাদের হরফটা যখন টানটা হয়, ওই টানটা যখন হয় তখন মুখের খালি জায়গাটা ব্যবহার হয়, মুখের কোনো জায়গাটায় এটা স্পষ্ট করতে হয় না বা চাপ দিতে হয় না, যেমনটা কিনা প্রত্যেক হরফের ক্ষেত্রে, প্রত্যেকটা মাখরাজের ক্ষেত্রে দেখা গেছে কোনো না একটা অংশ আর একটা অংশের সাথে চাপ দিয়ে পরে উচ্চারণটা করতে হয়। যেমন বা বলার সময় ঠোঁটের সাথে ঠোঁট লাগাইতে হয়, মিম বলার সময় ঠোঁটের সাথে ঠোঁট লাগাইতে হয়, তারপর ফা বলার সময় নিচের ঠোঁটের পেটের সাথে উপরের দাঁত লাগাইতে হয়। তো 16 নাম্বার মাখরাজ যেটা, এই টানটা দেওয়ার জন্য এইখানে আপনার কোনো জায়গার সাথে কোনো কিছু লাগানোর দরকার নেই, মুখের একেবারে খালি জায়গার থেকে এইটা হবে। তো এরপর হলো 17 নাম্বার। তো 17 নাম্বারের ক্ষেত্রে যেটা ছিল যে একেবারেই শেষ, আমরা যে 5টা ভাগ করছিলাম, তো এখানে শেষটা নাকের বাসি। তো নাকের বাসি হইতে গুন্না পড়া হয় বা গুন্না উচ্চারণ করা হয়, যেমন আম্মা, আন্না। তো এইটাও আমাদের জন্য, এই মাখরাজের ব্যবহারটা আমাদের জন্য সহজ বা আমরা এর সাথে পরিচিত। 16 এবং 17 এই দুইটা মাখরাজের যে জায়গাটা, উচ্চারণের যে জায়গাটা, এর সাথে আমরা পরিচিত, তো এইখানে আমাদের কোনোই সমস্যা হবে না ইনশাল্লাহ।
যেমনটা কিনা মনে করেন আমাদের বাংলায় যে দন্তন্য মূর্ধন্য তারপর আবার ম, এই বর্ণগুলার উচ্চারণ যদি কেউ নাক চাপ দিয়ে ধরে করতে চায় তাহলে কি আদৌ কখনো করা সম্ভব? সম্ভব না। মনে করেন আমি যদি নাক ধরে বলতে চাই ম, কেমন হবে? হবে না। তারপর ন, না, হয় না। না না, না না, হয় না। মা মা, মা মা, হয় না। তার মানে এই নাকের বাঁশি বলতে ন, ম বলার সময় নাকের যে অংশের থেকে এই একটু আওয়াজ বের হয়, নাকের থেকে নাসিকা মূল থেকে যে আওয়াজটা প্রকাশ পায়, ওই নাসিকা মূলের ব্যবহারটাই হলো গুণনা। তো আলহামদুলিল্লাহ এই হলো আমাদের 17টা মাখরাজ। 17টা মাখরাজের আলোচনা। তো ইনশাআল্লাহ আমাদের বেশিরভাগ মাখরাজি হলো এমন যার সাথে কিনা আমরা মোটামুটি পরিচিত। তো এইখানে একটা চিত্রের মাধ্যমে আমাদের মুখের একটা চিত্রের মাধ্যমে এখানে মাখরাজগুলো দেখানো হয়েছে ধারাবাহিকতার সাথে, যে কোন হরফ কোন জায়গার থেকে উচ্চারিত হবে। হামজা, হা, আইন, হা, গইন, খ, যে ধারাবাহিকতা দেওয়া আছে এই ধারাবাহিকতাটা এখানে দেওয়া আছে। আমাদের আশা করি প্রত্যেকের সংগ্রহে এই পিডিএফটা আছে মাখরাজের। তারপরে এখানে নাম্বার দিয়ে দেখানো আছে যে হুজুর কত আমি নাম্বার মাখরাজ কোন সালাম জায়গায় আলাইকুম। উচ্চারিত হয়। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি ওই যে পরে জয়েন হয়েছি, তো যার কারণে আমার কাছে তো নেই এই বইটা সংগ্রহ। আরেকবার যদি লিঙ্কটা পাঠিয়ে দেন তাহলে আমি ডাউনলোড দিয়ে রাখতাম। আচ্ছা ঠিক আছে, এটা আবার দেওয়া হবে ইনশাল্লাহ। তো এইখানে যে মাখরাজ নিচের থেকে শুরু হয়ে আস্তে আস্তে সামনের দিকে গেছে, তো এখানে ওইটা দেওয়াও আছে। এক নাম্বার মাখরাজ হলকে শুরু, 2 নাম্বার আরেকটু আইন হা, 3 নাম্বার হলক বরাবর উপরে তালুতাওয়ালা কফ। তো এইখানে একটা বিষয়, এই চিত্রে এইখানে একটা বিষয় লক্ষণীয় যে গইন এবং খ এবং পরবর্তীতে কফ, এই দুইটা মাখরাজের মাঝে দূরত্ব হলো এইটা, যে আমাদের মুখের ভিতরে যে ছোট আর একটা জিহ্বার মতো আছে, যেটা কিনা আমরা আলা জিহ্বা বলি, আমাদের এদিকে বলে, আপনারা কি বলেন, যে ওই এইখানে যেটা এই লাল ভাবে ছোট করে দেখানো হয়েছে। তো গইন এবং খর ক্ষেত্রে ওই জিহ্বা, ছোট জিহ্বাটার পিছনের অংশে গইন খ, আর কফটা হলো ওই ছোট জিহ্বাটার পরের অংশে। তো কফ 4 নাম্বার মাখরাজ। 5 নাম্বার আরেকটু সামনে গিয়ে জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তারপর আবার উপরের তালুর সঙ্গে লাগাইয়া কাফ। তার পরবর্তীতে 6 নাম্বার জিহ্বার মধ্যখান তারপর আবার উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া। তারপর হলো দদ। তো দদ উচ্চারণ করার জন্য জিম 6 নাম্বার মাখরাজের পিছনের অংশেরও ব্যবহার করা হয়, আবার 6 নাম্বার মাখরাজের সামনের অংশেরও ব্যবহার করা হয়। তার মানে দদ উচ্চারণ করার জন্য লম্বা একটা অংশের ব্যবহার করতে হয়। তো এক হিসাবে 7 নাম্বার মাখরাজটা 6 নাম্বার মাখরাজের পরেও আছে, আবার পিছনের দিকেও আছে। তো দদের মাখরাজটা ছিল জিহ্বার কিনারা, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ। এরপরে তারপর হলো 8 নাম্বার মাখরাজ জিহ্বার আগা, 9 নাম্বার মাখরাজ, 10 নাম্বার মাখরাজ, 11, 12, 13 সব একটা। আর ওই 8, 9, 10 এই 3টা মাখরাজের যখন পড়ছি আমরা, তখন এইটা একটা কথা হয়েছিল যে এই 3টা মাখরাজ যখন আমরা উচ্চারণ করতে যাব, লা, না, র, লাম, নুন, র, তখন উচ্চারণ করতে গেলে আমরা এখানে পার্থক্য বুঝতে পারবো না, এখানে পার্থক্যটা ততটা পাওয়া যাবে না। তো এইটা এক হিসেবে ধরা যায় যে যদিও এখানে ওই নাম্বারগুলা বোঝানোর জন্য একটু দূরে দূরে লিখে দেখানো আছে, কিন্তু যখন উচ্চারণ করতে যাব তখন এইটার পার্থক্যটা ওইভাবে পাওয়া যাবে না। তারপর 11 নাম্বার মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, দাল, তা। তারপর 13 নাম্বার মাখরাজ, তো আমরা যেহেতু 13 নাম্বারটাকে 12 নাম্বারের আগে পড়ছি,
জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া গ দাল থা। তারপর 12 নাম্বার মাখরাজের ক্ষেত্রে জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সদ সিন জা। 14 নাম্বার মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া ফা। 15 নাম্বার দুই ঠোঁট থেকে ওয়াও বা মিম উচ্চারিত হয়। আর 16 নাম্বার মাখরাজ মুখের খালি জায়গা হইতে। তো মুখের খালি জায়গা বলতে একেবারে এই যে হলকের শুরুর নিচের অংশ থেকে, হলকের শুরুর ও নিচের অংশ থেকে একেবারে পুরো মুখের খালি জায়গাটা হলো 16 নাম্বার মাখরাজের দখলে। আর 17 নাম্বার মাখরাজটা হলো নাকের বাসি, নাকের ভিতর থেকে গুন্না উচ্চারিত হয়। তো এখানে এইটাকে ওই 17 নাম্বারটাকে 16 নাম্বার দেওয়া আছে, আসলে এখানে হবে 17 নাম্বার মাখরাজ। আর এখানে যেটা পরবর্তীতে দেওয়া আছে যে একেবারে মোটামুটি চিত্র দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে মাখরাজগুলা কোন জায়গা থেকে হয়। ওই জায়গাটা এখানে প্রত্যেকটা মাখরাজকেই চিত্র সহকারে এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। তো এখন আমরা আমাদের জন্য পরিচিত মাখরাজ, অর্থাৎ যে সমস্ত হরফের মাখরাজের জায়গাটা আমাদের জন্য পরিচিত এবং যেটা অপরিচিত, এই পরিচিত অপরিচিতটাকে একটু চিহ্নিত করার চেষ্টা করি। এক নাম্বার মাখরাজ যেটা ছিল এটা, এই জায়গাটা আমি বলছিলাম যে এই জায়গাটা আমরা ব্যবহার করে অভ্যস্ত বা এটা আমাদের জন্য পরিচিত। 2 নাম্বার মাখরাজটা হলকের মধ্যখান থেকে গইন খ, তো এইটা আমাদের জন্য একটু অপরিচিত। 3 নাম্বার মাখরাজ হলকের শেষ থেকে, 2 নাম্বার হলকের মধ্যখান থেকে আইন হা, আর 3 নাম্বার হলকের শেষ থেকে গইন খ। এই দোনোটা আমাদের কাছে, এই দোনো জায়গাটা আমাদের কাছে অপরিচিত। 4 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ, এই জায়গাটাও আমাদের জন্য অপরিচিত। 5 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কাফ, তো এইটা আমাদের জন্য পরিচিত, যেটা আমাদের বাংলা ক খ এর উচ্চারণের জন্য যে জায়গার ব্যবহার করা হয়। 6 নাম্বার মাখরাজের জন্য জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া, তো এই জায়গাটার সাথেও আমরা পরিচিত। 7 নাম্বার মাখরাজের যে জায়গাটা জিহ্বার গোড়ার কিনারা, বা এখানে একটা কথা বলা হয়েছিল জিহ্বার গোড়ার কিনারা না বলে বলতে পারি জিহ্বার কিনারা, ডান কিনা বাম কিনারা বা উভয় কিনারা, উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ, তো এই জায়গাটা আমাদের জন্য এক তো হলো অপরিচিত, বাকি এইটা একটু সমস্যা করো এই জায়গাটার ব্যবহার করা। তো 8 নাম্বার মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের দুই দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়, তো এই জায়গাটাও আমাদের জন্য পরিচিত। জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া, এইটাও আমাদের জন্য পরিচিত। 9 নাম্বার জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয় নুন, তো এইটাও আমাদের জন্য পরিচিত। এই 9 নাম্বার পর্যন্ত আমরা এই 9টা মাখরাজের ভিতর 4টা মাখরাজ এমন পেলাম যেটা কিনা আমাদের জন্য অপরিচিত, 2, 3, 4 এবং 7। 2, 3, 4, 7। তো এরপর 10 নাম্বার মাখরাজ, তো 10 নাম্বার মাখরাজের যে জায়গাটা জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া র, তো এইটাও আমাদের জন্য পরিচিত। 11 নাম্বার জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা, তো এইটাও আমাদের পরিচিত জায়গা। শুধু পরিচিতই না, আমরা এখান থেকে ব্যবহারও করি। আমাদের বাংলা ত, থ, দ ইত্যাদি হরফগুলা এখান থেকেই উচ্চারণ হয়। তারপর 13 নাম্বার মাখরাজ, এই 13 নাম্বার যে মাখরাজটা 13 এবং 12, এই দুইটা মাখরাজের সঙ্গে আমরা একটু অপরিচিত। 13 এবং 12, অর্থাৎ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া র দাল থা, আর 12 নম্বরের ক্ষেত্রে জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া
সদ সিন জা। তো এই দুইটা মাখরাজের জায়গার সাথে যদিও আমরা অপরিচিত, তারপরও এইটার ব্যবহারটা কঠিন না, এইটার ব্যবহারটা সহজ। আচ্ছা, রশিদ আহমদ ভাই, রশিদ আহমদ ভাই কিছু বলবেন বোধহয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 11 নম্বর মাখরাজে 11 নম্বর। তা এবং ত দুইটার উচ্চারণ কিরকম হবে একটু যদি মেহরবানি করে যদি বলতেন। হ্যাঁ হ্যাঁ, এটা ওই তা এবং ত এই দুইটার উচ্চারণ হয়, যদি আমি জবর দিয়ে উচ্চারণ শুনাই, জবরদের পেশ দিয়ে, তার উচ্চারণটা হয় তা তি তু, আমাদের একেবারেই বাংলার মতো। তর উচ্চারণটা হয় মোটা ভাবে, তর উচ্চারণটা হয় ত তুই পু, ত তুই পু। মাখরাজ একই, পার্থক্য হলো ত এবং তার মাঝে তটাকে মোটা করে উচ্চারণ করতে হয়, তাটাকে পাতলা করে উচ্চারণ। এই আমাদের বাংলা যে র, একটা হলো বয়ে বিন্দু র আর একটা হলো ডয়ে বিন্দু র, ওইখানে পার্থক্যটা যেমন ত আর তার মাঝে অনেকটা এমন পার্থক্য, তবে এইখানে পার্থক্যটা বাংলা ওই দুই র এর থেকে একটু বেশি, বাংলা দুই র এর থেকে এখানে পার্থক্যটা একটু বেশি। উচ্চারণটা আর একবার পার্থক্যটা শুনেই, তার উচ্চারণটা হয় তা তি তু, আর তর উচ্চারণটা হয় ত তুই পু। আওয়াজটা এইভাবে মোটা করতে হয়। আচ্ছা, ইনশাল্লাহ আমরা যখন এইটা হরকতের উচ্চারণ করবো তখন ইনশাল্লাহ এটার আলোচনা, এটার আমরা ওইখানে দেখব। তো এইখানে 13 নম্বর এবং 12 নম্বর এই দুইটা মাখরাজে যদিও আমাদের জন্য আমরা ব্যবহার করে অভ্যস্ত না এই জায়গাটা, তবে এইটা আমাদের জন্য কঠিন হবে না, মোটামুটি সহজই হবে ইনশাল্লাহ। বিশেষ করে জ জাল সা এইটার ক্ষেত্রে 12 নম্বরের সদ সিন জা এর থেকে ওই জ জাল সার ক্ষেত্রে সহজ একটু বেশি হবে। আচ্ছা, তারপর হলো 14 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়ে উচ্চারিত হয় ফা। তো এই যে জায়গাটা, এইটাও আমরা আর কি বাংলায় ব্যবহার করি না, এটা আমাদের জন্য অপরিচিত একটা জায়গা, তবে অপরিচিত হইলেও এটা সহজ, আমাদের জন্য আদায় করাটা কষ্টকর হবে না ইনশাল্লাহ। 15 নম্বর মাখরাজ, দুই ঠোঁট থেকে উচ্চারিত হয় বা ওয়াও মিম। তো এইখানে তিনটা হরফের বা এবং মিম, এইটা তো আমাদের জন্য একেবারেই পানির থেকেও বেশি সহজ, তবে ওয়াও এর ক্ষেত্রে আমাদের ব্যবহারটা একটু সমস্যাকর হবে, কারণ ওয়াও এর ব্যবহারটা ঠোঁট খোলা রেখে ওয়া উই উ এভাবে উচ্চারণটা করতে হয়। তো ঠোঁটের মাধ্যমে এই আওয়াজটা তৈরি করতে হবে, যেন আবার ওয়া বলতে গিয়ে গলার মাঝে চাপ লাগার কারণে ওয়া বা উই এমন না হয়, ওয়া উই উ, এই আওয়াজের মাঝে একটা অস্পষ্টতা আছে। তারপর 16, 17 এই দুইটা মাখরাজও আমাদের জন্য পরিচিত এবং সহজ। তো এই মাখরাজের সংখ্যা যদিও 17টা, কিন্তু এই 17টা মাখরাজের মাঝে মাত্র 7টা মাখরাজ এমন যে জায়গাটা আসলে আমরা ব্যবহার করে অভ্যস্ত না, তারপর আবার এই 7টার মাঝে তিনটা হলো এমন যেটা যদিও আমরা ওইভাবে ব্যবহার করে অভ্যস্ত না বা জায়গাটার ব্যবহারটা আমাদের জন্য নতুন, কিন্তু কঠিন না। 12, 13 এবং 14 নম্বর মাখরাজ যদিও আমাদের জন্য এই জায়গার ব্যবহারটা নতুন, তবে আমাদের জন্য এই জায়গার ব্যবহারটা কঠিন হবে না। আমাদের জন্য সবচাইতে বেশি সমস্যাকর যেটা হবে 2, 3, 4 এবং 7, এই 4টা মাখরাজ আমাদের জন্য বেশি সমস্যাকর হবে। 2 নাম্বার মাখরাজ অর্থাৎ হলকের মধ্যখান থেকে আইন হা, তবে এইটা সমস্যা এত বড় না যে এটা ঠিক করতে আমাদের অনেকটা সময় লাগবে, যেহেতু আমরা প্রাথমিক পর্যায়ে যারা আছি, একেবারেই প্রাথমিক পর্যায়ে, তো তাদের জন্য এইটা একটু সময় লাগবে। তো আমাদের মাঝে যখন আমরা হরফের নামগুলি পড়ছি, তখন আমার কাছে মনে হয়েছে বেশিরভাগ এর উচ্চারণের ক্ষেত্রে এই 2 নাম্বার মাখরাজটায় সমস্যা হয় না, কারণ আইন এর নাম উচ্চারণ করতে গেলেও আইনের উচ্চারণ করতে হয়, তারপর হা হা উচ্চারণ করতে গেলেও
হার, হার নাম বলতে গেলেও এখানে হার উচ্চারণ থাকে। তবে 2 নাম্বার মাখরাজের থেকে 3 নাম্বার মাখরাজের ব্যবহারটা আমাদের জন্য একটু কঠিন হবে। এর কারণ হলো যে আমাদের বাংলায় 2টা হরফ আছে, বর্ণ আছে। গইনের বিপরীতে গ আর খ এর বিপরীতে খ। তো যেহেতু আমরা এর কাছাকাছি একটা উচ্চারণ করে অভ্যস্ত, তো এই কারণে আমাদের সমস্যাটা এমন হবে যে গইন উচ্চারণ করতে গেলে উচ্চারণটা গর মতো বের হবে। আর তাছাড়া এই যে হলকের শেষের বা কণ্ঠনালীর শেষটাকে ব্যবহার করা, এটা আমাদের জন্য নতুন। তো এইটা আমাদের জন্য একটু সমস্যাকর হবে। তবে ওই যেভাবে আর কি এই জায়গাটা চেনার জন্য যে কৌশলটা বলা হয়েছিল যে আমরা ওই অজু করার সময় গড়গড়ার জন্য যেভাবে গড়গড়াটা করি, আওয়াজটা গড়গড়া করার সময় যে আওয়াজটা বের হয়, ওই আওয়াজটা যেখান থেকে করি ওই জায়গাটা যদি গইন এবং খ উচ্চারণ করার ক্ষেত্রে ব্যবহার করা যায় তাহলে তো আমাদের জন্য সমস্যাই নেই। কারণ গড়গড়া করার জন্য যে ধরনের আওয়াজ করা হয় ও, এই আওয়াজটা করতে পারি না এমন মানুষ বোধহয় পাওয়া অসম্ভব হবে। এর অর্থ হলো যে গইন এবং খর যে মাখরাজটা, ওই মাখরাজটার ব্যবহার আমরা করতে পারি। ওই মাখরাজটার ব্যবহার যদিও আমরা কোনো উচ্চারণের ক্ষেত্রে বা কোনো কথা বলার ক্ষেত্রে ব্যবহার করে অভ্যস্ত না ওই জায়গাটা, তবে গড়গড়ার আওয়াজটা করার জন্য আমরা উজু করার জন্য যখনই গড়গড়া করি এই ধরনের আওয়াজ আমরা প্রত্যেকেই করি। তো ওই জায়গাটার ব্যবহারটা করার যদি চেষ্টা করি এবং করতে সফল হই, গইন বলার ক্ষেত্রে গ, খ বলার ক্ষেত্রে খ, গইন খ, আর উচ্চারণ করার সময় গ, গি, গু, আর খ উচ্চারণে খ, খি, খু। তো এই গড়গড়ার মাধ্যমে আমরা এই জায়গাটার পরিচয়টা সহজে পাইতে পারি। আর 4 নাম্বার মাখরাজও আমাদের জন্য একটু সমস্যাকর, 4 নাম্বার মাখরাজটা। কারণ জিহ্বার গোড়ার ওই অংশটা আমাদের জন্য ব্যবহার করে আমরা ওইভাবে অভ্যস্ত না। তো জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া 2 নুক্তাওয়ালা কফ। তো কফের উচ্চারণটা হয় এমন ক, তি, তু, ক, তি, তু। তো আমরা যদি বাংলা ক যেখান থেকে বলি ওই জায়গাটা একটা হলো বলার সময় আমরা বলি, কিন্তু জিহ্বার গোড়ার কোন অংশটা কোন জায়গায় লাগলো এইটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, বেশিরভাগের ক্ষেত্রে এমন হয় যে ওই স্পর্শটা অনুভব করতে পারি না। যেমন মনে করেন আমি বললাম ক, তো ক বলার সময় জিহ্বার একেবারেই কোন জায়গাটা কোন অংশটা উপরের তালুর কোন অংশের সাথে লাগলো ওইটা বোঝাটা যারা আমরা এইভাবে খেয়াল করে অভ্যস্ত না, তো তাদের জন্য একটু মুশকিলই হবে। তো আস্তে আস্তে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি যেটা বলছিলাম আপনাদেরকে, আমার পরামর্শ যেটা ছিল যে যে সমস্ত জায়গা আঙ্গুল দিয়ে স্পর্শ করা সম্ভব মুখের ভিতরে, আরবি উচ্চারণের জন্য আমাদের যে সমস্ত জায়গা মুখের ভিতর ব্যবহার করতে হয়, আর ওই সমস্ত জায়গার স্পর্শগুলো আমরা বুঝতে পারতেছি না, যদি ওই জায়গাগুলো এমন হয় যে আমাদের আঙ্গুল দিয়ে মুখের ভিতরের ওই জায়গাগুলো স্পর্শ করতে পারি, তো ওই হরফটা উচ্চারণের আগে ওই জায়গাগুলো আমরা আঙ্গুল দিয়ে স্পর্শ করব। স্পর্শ করার পরে ওই জায়গাটাকে ভালো মতো অনুভব করার চেষ্টা করব, তারপর ওইখান থেকে উচ্চারণ করার চেষ্টা করব। তো এইভাবে করতে থাকলে আমার কাছে মনে হয় এটা অনেকটা সহজ হবে, অনেক সহজ হবে। আর আর একটা যে সমস্যাকর মাখরাজ আমাদের জন্য ছিল ওইটা হলো 7 নাম্বার মাখরাজ। তো 7 নাম্বার মাখরাজটা এই হরফের মোট হলো 17টা মাখরাজ। তো 17টা মাখরাজের মাঝে সবচাইতে আমাদের বাঙালিদের জন্য সবচাইতে সকর মাখরাজ হলো দদ, দদের মাখরাজ। কারণ এক তো হলো ওই জায়গার ব্যবহারটা আমরা করি না, কখনো করে অভ্যস্ত না, এইটা আমাদের জন্য এতটাই নতুন যে শুধু নতুন না, কঠিনতম নতুন। আর একটা হলো যে এইখানে দদের মাখরাজটা অল্প একটু জায়গা নিয়ে না, বরঞ্চ লম্বা একটা জায়গা নিয়ে জিহ্বার গোড়ার কিনারা। তো আমরা এখানে মাখরাজ পড়ার সময় বারবার বলছি যে যদি এইখানে বলা হয়েছে যে জিহ্বার গোড়ার কিনারা, আসলে জিহ্বার গোড়ার কিনারা না, বিষয়টা হলো জিহ্বারই কিনারা, শুধু জিহ্বার আগার একটু অংশ বাদ দিয়ে পুরা জিহ্বার কিনারা।
তো দদের মাখরাজটা, তো জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ, আর দদের উচ্চারণটা হয় এমন ব দুই দু, ব দুই দু, ব ওয়ালাদ-দাল্লিন, তারপর মাগদুবি, মাগদুবি আলাইহিম ওয়াল আরদি, এই ধরনের উচ্চারণ হয়। তা আমাদের এখানে যেটা হয় যে আমাদের ওই দালের মতো উচ্চারণ হয়ে যাইতে চায়, এটা হলো সমস্যা। তো ইনশাআল্লাহ আমরা যদি বিশেষ করে এই চারটা মাখরাজের দিকে খেয়াল দেই, এই চারটা মাখরাজকে ঠিক করে নিতে পারি 2, 3, 4 এবং 7, 2, 3, 4 এবং 7, আর এর সাথে 2, 3, 4, 7 এর সাথে আর তিনটা মাখরাজের কথা বল, 12, 13 এবং 14, 12, 13 এবং 14। যদিও এই শেষের যে তিনটা মাখরাজ 12, 13, 14 এটা আমাদের জন্য নতুন, তবে সহজ। আর 2, 3, 4 এবং 7 এই চারটা মাখরাজ আমাদের জন্য একটা হলো নতুন, তারপর একটু সমস্যা করো, তবে ওর মাঝে মোট কথা সবচাইতে বেশি সমস্যা করা হলো দদ। তো ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে যদি এটা খেয়াল করতে থাকি, আমাদের জন্য এই সমস্যাটা বেশি দিন সমস্যাকর থাকবে না। তো এই মাখরাজের বিষয়ে যদি আমাদের কারো কোনো কিছু বলার থাকে, এই যে আমরা এই পর্যন্ত যে মাখরাজগুলি পড়লাম, এগুলো নিয়ে যদি কারো কিছু বলার থাকে বা কারো কোনো জায়গায় যদি কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ সাইদুল ভাই। হুজুর, কাফ উচ্চারণের সময় যে আছে জিহ্বার আগা হইতে একটু সামনে বাড়ায়া উপরের তালুর সাথে লাগায় উচ্চারণ করা হয়। তো হুজুর এই কাফটা উচ্চারণ করার জিব্বার সময় ওই, জি, কাফ কাফ 5 নম্বর মাখরাজ। হ্যাঁ হ্যাঁ তো এটা তো হ্যাঁ, তালুর বলেন, সঙ্গে আবার বলেন মনে হচ্ছে সাইদুল ভাই। লাগছে না হুজুর। হ্যাঁ, আমরা যখন বলি কাফ, তখন কিন্তু আমরা কাফের নাম বলি, কাফের উচ্চারণ করি না। একটা হলো হরফের নাম, আর একটা হলো হরফের উচ্চারণ, দুইটার মাঝে কিন্তু পার্থক্য আছে। জি হুজুর। যখন আমরা কাফের উচ্চারণটা করব, যেমন মনে করেন কাফ জবর কা, আমরা তো সবাই সূরা কাফ, কাউসার পড়ি, ইন্না জি, আ'তাইনা কাল কাউসার, কাল কাউসার। এই কাউ, কাফের উচ্চারণটা আর আমাদের বাংলা কর উচ্চারণ একেবারেই একরকম। বাংলা ক উচ্চারণ করতে পারি না এমন তো আমরা কেউ নেই। ক, কলম, কলম, কলসি, তো এইটা আমরা করতে পারি। ওই যে একটা কথা বললাম যে আমাদের একটাই কি, যে জিহ্বার কোন অংশটা উপরের কোন জায়গায় লাগে বা দাঁতের কোন জায়গায় লাগে, এইটা আমরা বুঝতে পারি না। এটা না বোঝার একটা কারণ হলো যে আমরা আসলে, যদিও জিহ্বার যে অনুভূতি শক্তি এটা খুব বেশি, ত্বকের অনুভূতি শক্তি যতটা, এর থেকে বেশি শক্তি হলো জিহ্বার অনুভব করার। এমনকি স্বাদও বুঝতে পারে, স্পর্শও বুঝতে পারে, স্বাদও বুঝতে পারে, ডাবল ক্ষমতা সম্পন্ন। কিন্তু জিহ্বাকে আমরা সাধারণত, আমাদের জিহ্বার সাথে মস্তিষ্কের সম্পর্কটা হলো শুধুমাত্র স্বাদ নেওয়ার। এই সম্পর্কটা, এই যে লিঙ্কটা আছে, এইটা সবল, এই লিঙ্কটা সবল, এই যে কানেকশনটা, এই কানেকশনটা আমাদের সবল। কিন্তু জিহ্বার স্পর্শের যে ক্ষমতাটা, অর্থাৎ জিহ্বা মুখের ভিতরের জায়গাগুলোর স্পর্শের যে ক্ষমতাটা, স্পর্শ অনুভব করার যে ক্ষমতাটা, এই লিঙ্কটা আমাদের মস্তিষ্কের সাথে একটু দুর্বল। কারণ এই দিকে আমরা কখনো খেয়ালই করি না। মনে করেন কথা বলতেছি, স্বাভাবিকভাবে কথা বলি, এই যে অনর্গল কথা বলতেছি, এই সময় খালি শুধুমাত্র কথা বলার খেয়ালটাই থাকে, জিহ্বার কোন অংশ কোন জায়গায় লাগলো না লাগলো এইদিকে আমরা কখনোই খেয়াল করি না। তো এই জন্য আমাদের জন্য, এই কারণেই আমাদের জন্য জিহ্বার স্পর্শটা বোঝাটা সম্ভব হয় না, বুঝতে পারি না। জিহ্বাটা অনেকটা এমন যে অবশ হইলে যেমন একটা জায়গা অবশ হয়ে গেলে ওই জায়গা ধরলে যেমন বোঝা যায় না, তো জিহ্বার অংশটা মুখের তালুতে বা দাঁতের গোড়ার সাথে বা দাঁতের আগার সাথে লাগলে আমরা ওইভাবে বুঝতে পারি না। তো এই জন্য, এই কারণেই আমরা যদি এই জিহ্বার
জিহ্বার অনুভূতি, স্পর্শের অনুভূতি শক্তিটা ফিরে আনতে পারি, তাহলে আমাদের জন্য যে কোনো ভাষার যে কোনো উচ্চারণ করা আমাদের জন্য সম্ভব হবে ইনশাল্লাহ। কারণ তখন জিহ্বাটা আমাদের নিয়ন্ত্রণে থাকবে, আমরা চাইলেই যে কোনো অংশ যে কোনো অংশের সাথে লাগাইতে পারবো। তো এই জন্যই যে কাজটা করার দরকার, যে মনে করেন জিহ্বাকে একটু স্পর্শ করা, মধ্যখান তার সঙ্গে লাগাইয়া জিম শিন ইয়া, তো জিমের উচ্চারণটা আমি যদি করতে যাই যা জি জু, শিনের উচ্চারণটা করলে শা শি শু। তো এইখানে অনেকেই একটু উচ্চারণ করে দেখেন যে জিহ্বার মধ্যখান আদৌ তালুর সাথে লাগলো কিনা, এইটা কি বোঝা যায়? এটা কিন্তু আমার যতটুক দেখা, যে অনেকের ক্ষেত্রে এমন হয় যে জিহ্বার মধ্যখানটা কোন জায়গাটায় লাগে বা আদৌ জিহ্বার মধ্যখানটা লাগে কিনা ঠিক বোঝা যায় না, অথচ দেখা যায় যে উচ্চারণটা ঠিকই হইতেছে। যখন শিন জবর সাপ বলতে বলা হয়, তখন অনায়াসেই সে বলতেছে শিন জবর সা, কিন্তু যদি বলা হয় আসলে স্পর্শটাকে আপনি বুঝতে পারছেন, তো সে বলে যে না, বুঝতে পারিনি। তো স্পর্শটা আমরা একটু বোঝার চেষ্টা করবো, ওই দিকে একটু খেয়াল দেব, তাহলে আমাদের এই মাখরাজের ব্যবহারগুলো অনেক সহজ হবে ইনশাল্লাহ। আর একটা বিষয় হলো, যে কোনো এই আমরা যে বিষয়গুলো পড়ি, তো যে কোনো বিষয়েই আমাদের যদি কোনো কিছু বলার থাকে, আমরা এটা নির্দ্বিধায় অবশ্যই বলবো, অবশ্যই বলবো। কারণ আমাদের এই ক্লাস হলো একটা আলোচনার মতো। তো আমি একটা আলোচনা করলাম, তো আমার আলোচনার ভিতরে আপনার যেটা চাহিদা বা আপনার মনের যে প্রশ্ন, ওই প্রশ্নের উত্তরটা আমার জানা থাকলেও আমি যখন একা কিভাবে বলতে থাকি, তখন কিন্তু আমার ওইটা বলা হয় না অনেক সময়। কারণ বলার অনেক দিক থাকে, তো দেখা যায় দুই একটা দিক ওই যদি আগের থেকেও প্রস্তুতি নিয়ে আসি যে আমি এই বিষয়গুলো বলবো, তো অনেক সময় খেয়াল থাকে না, ওইটা বলা হয় না। যদি প্রশ্ন করা হয় তাহলে ওই বিষয়টা স্পষ্ট হয়। হয়তো একই বিষয় অনেকেই জানা নেই, একজনের মাথায় প্রশ্ন আসলো, প্রশ্নটা করলে ওই একজনের ওসিলায় সবারই জানা হয়ে গেল। তা আমাদের যদি কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে, প্রত্যেকেই করবো। আর এসএমএস এ না করে সরাসরি বললে সবচেয়ে ভালো হয়, কারণ কথা বলা অবস্থায় এসএমএস এর উত্তর দেওয়াটাও একটু কষ্টকর হয়। আচ্ছা, রশিদ ভাই, রশিদ আহমদ ভাই, জি 13 নম্বর মাখরাজটা একটু দেখান যদি। 13 নম্বর মাখরাজ। আচ্ছা, হ্যাঁ, 13 নম্বর মাখরাজটা হলো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়ে উচ্চারিত হয় ও জাল সা, ও জাল সা। তো এই মাখরাজটা যখন আমরা উচ্চারণ করব, মনে করেন এটাকে যদি আমরা সামনের উপরের দাঁতের আগা ধরি, মনে করেন এইটা হলো আমাদের সামনের উপরের দাঁতের আগা, সামনের উপরের দুই দাঁতের আগা। তো আমাদের জিহ্বাটা মনে করেন আমার জিহ্বাটা এইভাবে লাগবে, এইটা হলো দাঁত, এটা দাঁত, এই লাল রং এটা হলো দাঁত, আর এই যে নীল রং এটা হলো জিহ্বা। তো জিহ্বাটা এইভাবে দাঁতের সাথে লাগবে, তো উচ্চারণটা হবে সা ও জাল, এইভাবে আমরা উচ্চারণ করব। তো এইটা অনেক সময় একা একই উচ্চারণ করতে গেলে অনেক সময় হয়তো এটা করাটা একটু কষ্টকর মনে হইতে পারে। যদি একটা আয়না সামনে নিয়ে করি, তাহলে দেখবেন একেবারেই সহজ। আয়নার সামনে দাঁড়াইয়া বা আয়না, ছোট আয়না থাকলে হাতে নিয়ে যদি ওই জিহ্বাটা দাঁতের সাথে লাগলো কিনা শুরুতে দুই একবার যদি এটাকে চেক করে নেই, তাহলে দেখবেন যে অনায়াসেই করা সম্ভব হবে। প্রথম দিকে দুই একবার চেক করে নিতে হবে যে আসলে লাগে কিনা। ও জাল সা। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। মেহরবানি করে 12 নম্বরটা বলতেন। হ্যাঁ, 12 নম্বর মাখরাজ। আচ্ছা, 12 নম্বর মাখরাজটা হলো 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়ে উচ্চারিত হয় সদ সিন জা।
তো এই মাখরাজটা আমি তো বলার সময় বলছি যে যদিও নতুন কিন্তু বেশি কঠিন হবে না, কিন্তু অনেকের ক্ষেত্রে এই মাখরাজটার উচ্চারণটা একটু কঠিন হয়, বিশেষ করে সদ উচ্চারণ করার সময়। সদ একটু উচ্চারণ করা ওই যে আগের এই মতো যদি মাখরাজটা পেন্সিল বলার দিয়ে সময় স্কেচ করে দেখানো যেত। আচ্ছা, হ্যাঁ, জি, আপনার এই মাখরাজটা উচ্চারণের সময় আমাদের সমস্যা যেটা করে যে আমাদের অভ্যাসটা আমাদের সমস্যা করে। কারণ আমরা যে বাংলায় ওই চ বর্গের প্রথম 4টা বর্ণের উচ্চারণ করি, তো ওই উচ্চারণের যে অভ্যাসটা, ওই অভ্যাসটা আমাদের এইখানে চলে আসে, তো যে কারণে আমাদের একটু সমস্যা হয়। মনে করেন এইটা হলো সামনের নিচের দাঁত, সামনের নিচের দাঁত। তো আমরা যখন সদ উচ্চারণ করব, আমরা যখন সদ উচ্চারণ করব, তখন আমাদের জিহ্বার আগাটা সামনের নিচের 2 দাঁতের আগার সাথে এইভাবে লাগবে। জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের আগার সাথে লাগবে। এইটা হলো সদের ক্ষেত্রে। তো এই 12 নম্বর মাখরাজটা বলার সময় জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের পেট ও আগা, দাঁতের 2টা অংশের কথা বলা আছে। একটা হলো সামনের নিচের 2 দাঁতের পেট, আর একটা হলো সামনের নিচের 2 দাঁতের আগা। তো যখন আমরা সদ উচ্চারণ করব, তখন জিহ্বার আগাটা সামনের নিচের 2 দাঁতের আগার সাথে লাগবে। উচ্চারণটা এমন হবে সদ, এটা হলো নাম, আর উচ্চারণটা হবে স, সি, সু। তো সদের উচ্চারণটা মোটা হয়, তো মোটা হওয়াটা অন্য জায়গার ব্যবহারের মাধ্যমে, জিহ্বার গোড়াটা উপরের দিকে উঠানোর মাধ্যমে আওয়াজকে মোটা করতে হয়। যখন আমরা হরফের নাম পড়ছিলাম তখন একটা কথা বলা হয়েছিল যে স, দ, ত, ব, গইন, খ, কফ, এই 7টা হরফের উচ্চারণ আরবিতে মোটা হয়। তো আরবিতে মোটা হরফের সংখ্যা, মোটা উচ্চারণের সংখ্যাটা একটু বাংলার তুলনায় অনেকটাই বেশি। তো মোটা হবে অন্য জায়গার মাধ্যমে, কিন্তু সদের উচ্চারণটা তৈরি হবে জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের আগার সাথে লাগানোর মাধ্যমে। তো এইভাবে এইখানে যেভাবে দেখানো আছে, লাল রং দিয়ে বোঝানো হলো দাঁত, নিচের দাঁত, আর নীল রং এটা হলো জিহ্বা। আর এখানে আরেকটা কথা বলা হয়েছিল যে যখন আমরা সদ উচ্চারণ করব তখন যেন উপরের দাঁতটা নিচের দাঁতের সাথে না লাগে। কারণ এখানে যদি আমি উপরের দাঁতটাকে নিচের দাঁতের সাথে লাগাইতে চাই, উপরের দাঁতকে নিচের দাঁতের সাথে লাগাইলে আমার যে সমস্যাটা হবে, সমস্যাটা হলো যে আমার উপরের দাঁতটা জিহ্বার সাথেও লাগবে। উপরের দাঁতটা এই যে এখানে যেভাবে দেখানো আছে যে উপরের দাঁতটা জিহ্বার সাথেও লাগবে। তো উপরের দাঁতটা যদি সদের উচ্চারণের সময় জিহ্বার সাথে লাগে, তাহলে কিন্তু ওই আওয়াজের মাঝে এর একটা প্রভাব পড়বে, তখন সদের উচ্চারণটা ঠিক মতো হবে না। এই অবস্থাটা থাকবে যখন আমরা সদ উচ্চারণ করব। কিন্তু যখন আমরা সিন এবং জা উচ্চারণ করব, তখন আমরা জিহ্বার আগাটা সামনের নিচের 2 দাঁতের আগার সাথে লাগাবো না, বরং জিহ্বার আগাটা সামনের নিচের 2 দাঁতের আগার নিচের অংশে লাগাবো, তখন আগার সাথে সম্পর্ক থাকবে না। তো সদ ওই জা এবং সিনের উচ্চারণটা হবে সা, সি, সু, জা, জি, জু। আর এই 2টা হরফ যখন আমরা উচ্চারণ করব, তখন উপরের দাঁতকে আমরা নিচের দাঁতের সাথে লাগাইলে কোনো সমস্যা হবে না। কারণ উপরের দাঁত যখন নিচের দাঁতের সাথে লাগাবো, লাগানোর মাধ্যমে জিহ্বার সাথে উপরের দাঁতের কোনো স্পর্শই হবে না, সুতরাং এখানে আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা, 11 নম্বর মাখরাজটা, 11 নম্বর মাখরাজের হরফগুলি যখন আমরা উচ্চারণ করব, তো যদিও আমরা স্পর্শ অনুভব না হইতে পারে, সমস্যা নেই, কিন্তু আমাদের মাখরাজটা ঠিক থাকবে। কারণ এর সাথে, এই জায়গার সাথে আমরা একেবারেই খুব ভালোভাবেই পরিচিত। আমাদের এই ত বর্গের বর্ণ, ত, থ, দ, ধ, এই বর্ণগুলো যখন আমরা উচ্চারণ করি, তখন এই যে 11 নম্বর মাখরাজের ব্যবহারের মাধ্যমেই করি। জিহ্বার আগাটা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগে। জিহ্বার আগা একেবারেই সামনের উপরের, এটা যদি উপরের দাঁত হয় তাহলে জিহ্বার আগাটা এই যে দাঁতের এই গোড়ার সঙ্গে লাগে। তো, দাল, তা।
তো এই মাখরাজটা আমাদের জন্য পরিচিত, ইনশাল্লাহ এখানে আমাদের সমস্যা হবে না। এই মোটামুটি আমাদের মাখরাজের আলোচনা গেল ইনশাল্লাহ। আমরা যে বিষয়টার দিকে খেয়াল রাখবো যে এই যে মাখরাজগুলো আলোচনা হইল, তো আমরা এইখানে যে মাখরাজগুলোকে চিহ্নিত করে দেওয়া হলো, বা আমরা প্রত্যেকেই নিজেই ইনশাল্লাহ এটা যদি খেয়াল করি তাহলে বুঝতে পারবো যে আমার কোন জায়গায় সমস্যা হয়। যদি আমরা নিজেই একটু দেখি, ওইভাবে একটু চর্চা করার চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য এইটা নির্ণয় করাটা অটোমেটিকলি হয়ে যাবে। এটা আমাদের আলাদাভাবে কষ্ট করার দরকার নেই, আমরা অনায়াসেই বুঝতে পারবো যে আমার সমস্যা কোন জায়গায়। তা আমাদের প্রত্যেকেই নিজের সমস্যাটা একটু খুঁজে বের করার চেষ্টা করব যে আমার কোন মাখরাজটার ব্যবহারের সমস্যা। তো যে মাখরাজটার ব্যবহারে আমাদের সমস্যা হয়, তো ওই মাখরাজটাই আমরা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, তো ইনশাল্লাহ আগামীকালকে থেকে আমরা, আগামীকালকে শুক্রবার, তো আগামীকাল আমরা হরফের উচ্চারণের চেষ্টা করব, জবর জের পেশ এগুলার আলোচনা করব এবং ওইটার উচ্চারণের চেষ্টা করব। আর গতকালকে আমাদের একটা কথা বলা হয়েছিল যে আমরা প্রত্যেকেই কোরআন শরীফ তেলাওয়াতের যে ফজিলত বা এর প্রয়োজনীয়তাটা কি, এর গুরুত্বটা কি, বা আমরা যদি অশুদ্ধ পড়ি, নামাজে অশুদ্ধ পড়ি, তো এর ক্ষতির দিকটা কি, এগুলি সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। এই ক্ষেত্রে পড়তেও পারি বা আলোচনা, বিভিন্ন ধরনের আলোচনা পাওয়া যায় অনায়াসেই, আমরা নেটে খোঁজ করলে এগুলো অনায়াসেই পাবো। তো এগুলো একটু শোনার চেষ্টা করবো, এতে করে আমাদের আগ্রহটা আরো উজ্জীবিত হবে। তো একটা হাদিস শুনাই আপনাদেরকে। একটা হাদিসের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল মাহিরু বিল কুরআন মা সাফারাতিল কিরামিল বারারা, যে ব্যক্তি কোরআন শরীফের ক্ষেত্রে দক্ষ, কোরআনের ক্ষেত্রে পারদর্শী, যার কোরআনের জ্ঞানটা সমৃদ্ধ, এমন ব্যক্তি কিয়ামতের ময়দানে তার অবস্থা একেবারে ভালো ফেরেশতাদের পর যে মর্যাদা, কোরআনের আলেম বা কোরআনের সম্পর্কে বিজ্ঞ একজন লোক, যে কোরআন ঠিকমতো সঠিকভাবে কোরআনের যে কোনো একটা বিষয়, যেমন কোরআন সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারা, কোরআনকে যথাযথভাবে কোরআনের হক আদায় করে পড়তে পারা, এটাও কোরআনের এলেম। তো সে তেলাওয়াতের ক্ষেত্রে মাহের, মাহের শব্দের অর্থ হলো বিজ্ঞ, অভিজ্ঞ। তো এমন ব্যক্তিদের, এরা হলো ফেরেশতাদের মর্যাদাপূর্ণ, ফেরেশতাদের সমমানের। আর একটা হলো, এখন যদি আমরা মনে করি যে আমরা যেভাবে কর্ম ব্যস্ততার মাঝে থাকি বা জীবিকার তাগিদে যে কাজগুলো করি, এইখান থেকে আমাদের জন্য, এই অবস্থায় থেকে আমাদের জন্য এতটা এলেম অর্জন করা সম্ভব না, বা এতটা সময় দিয়ে এত কিছু করা সম্ভব না। তো তাদের জন্য নিচের এই হাদিসের বাকি অংশে বলা আছে যে ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন লাহু আজরান। যদি এমন হয় যে ওই ব্যক্তি তিলাওয়াতটা ঠিকভাবে করতে পারে না, তিলাওয়াত করতে গেলে তার কষ্ট হয়, উচ্চারণটা যথাযথভাবে মুখ থেকে বের হইতে চায় না, তারপরেও সে এটা করার চেষ্টা করে, তো এই ক্ষেত্রে তাদের জন্য বলা হয়েছে এই ব্যক্তি যদি কোরআন শরীফ শেখার চেষ্টা করে এবং তিলাওয়াত করে, সে একজন যে অনায়াসে কোরআন তিলাওয়াত করতে পারে, সে একটা আয়াত তিলাওয়াত করলে যতটুক সওয়াব পাবে, তো ওই কষ্ট করে যে ব্যক্তি তেলাওয়াত করবে তার জন্য দ্বিগুণ সওয়াব। তো আমাদের সুসংবাদ সব দিকেই আছে। আমি যদি বিজ্ঞ হইতে পারি তাহলে আমার জন্য সুসংবাদ, আমার জন্য বড় মর্যাদার বিষয়। আর যদি নাও পারি, চেষ্টা করি, তাহলে আমার লস নেই, এই ক্ষেত্রে আমার ডাবল সওয়াবের ব্যবস্থা আছে ইনশাল্লাহ। আচ্ছা, মারুফ ভাই বোধহয় কিছু বলেন। আসসালামু আলাইকুম। মারুফ ভাই কি কিছু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। হুজুর কালকে কি টাইম একই একই টাইম থাকবে না চেঞ্জ হবে কালকে? কালকে তো শুক্রবার। হ্যাঁ, কালকেও ক্লাস হবে ইনশাল্লাহ।
কালকেও এই টাইমে ক্লাস হবে। ক্লাস হবে কিন্তু একই টাইমে। হ্যাঁ হ্যাঁ মারুফ ভাই বলেন, আমি শুনতে পারিনি। জি হুজুর, কালকে কি এই একই সময় হবে না আমাদের একই সময় হবে ইনশাল্লাহ। এই যে যে সময়ের থেকে হয়, আমাদের নির্ধারিত সময় হলো 6টা থেকে 7টা পর্যন্ত। তো আমরা একটু আগের থেকে শুরু করি। তো আগে 10 মিনিট হলো ইখতিয়ারি, অর্থাৎ আগের 10 মিনিট এবং শেষের 10 মিনিট অনেকের দেখা যায় নামাজের প্রয়োজনে যাইতে হয়। তো আমাদের নির্ধারিত সময়ে ইনশাল্লাহ ক্লাস হবে আগামীকালকেও। আচ্ছা ঠিক আছে মারুফ। আচ্ছা শিবলি ভাই কি বলবো? ঠিক আছে। শিবলি ভাই, আসসালামু আলাইকুম উস্তাদ, 11 নম্বর মাখরাজটা যদি একটু বলে দিতেন আবার শেষবারের মতো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ শিবলি ভাই, 11 নাম্বার মাখরাজটা জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া। জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া, অর্থাৎ এটাকে যদি সামনের উপরের দাঁত বলি, তো এই ক্ষেত্রে জিহ্বার আগাটা লাগবে এই অংশের সাথে লাগবে। এই জিহ্বা, এটা হলো জিহ্বা আর এইটা হলো দাঁত, এই গোড়ার সাথে লাগবে। তো এইটা আমাদের জন্য কষ্টকর হবে না। ত থ দ ধ এই উচ্চারণগুলোর মাধ্যমে এই জায়গাটাকে আমরা চিহ্নিত করতে পারি। জি উস্তাদ, জাযাকাল্লাহ। আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের, আচ্ছা ইনশাল্লাহ আগামীকালকে ইনশাল্লাহ আমরা সামনের দিকে। এই পর্যন্ত আমরা 3টা ধাপ অতিক্রম করলাম। একটা হলো হরফের নাম, দ্বিতীয় ধাপে আমাদের আলোচনা ছিল মুরাক্কাব। যুক্ত বর্ণগুলো নিয়ে, আর তৃতীয় ধাপে আমরা মাখরাজ সম্পর্কে জানলাম। ইনশাল্লাহ আমরা চতুর্থ ধাপের কাজ শুরু করবো আগামীকাল। আমরা প্রত্যেকেই আমাদের, সময়টা তো আর বেশি না, মাত্র 40 দিন, তার ভিতরে আমরা অলরেডি 6-7 দিনের মতো আমাদের শেষ। তো আমরা প্রত্যেকেই আমাদের যতই ব্যস্ততা থাকুক না কেন, আমরা নিয়মিত ক্লাসে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা আজকে তাহলে এই পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।